এখন গণতন্ত্রের কথা বলতে গেলে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হবে যে বাংলাদেশের জন্য কীরকম গণতন্ত্র আমরা চাই। পর্যন্ত সময়ের দিকেও তাকাই, দেখব একটা সুষ্ঠু রাজনীতি বা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া এই সময়ের মধ্যে গড়ে ওঠেনি। আর আরও যদি আমরা গোটা ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখি, হাজার বছরের ইতিহাস, দেখব যে এই বাংলা ভাষার দেশে, আমি শুধু বাংলার কথা বলছি না, গোটা বাংলাভাষী এলাকা, এখানে রাজনীতির দিক দিয়ে কখনো মানুষ কোনো ভালো অবস্থার মধ্যে ছিল না। সেই রাজতন্ত্রের যুগে আমরা ধারাবাহিক ইতিহাস পাই পাল রাজাদের, সেন রাজাদের, তারপরে তুর্কি, পাঠান, মুঘল তারা শাসন করেছে। এদের মধ্যে প্রায় সকল শাসক এবং সকল রাজবংশ বাইরে থেকে এসে বাংলায় শাসন করেছে। প্রথমে ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোতে পরে যখন বাংলা এলাকা বড় হয়েছে, তো সেই দিক থেকে বলা যায় যে আমাদের জাতীয় জীবনের দুর্বলতম দিক হলো রাজনীতি। আরও নানান ক্ষেত্র সেগুলোতে বাঙালিরা উন্নতি করতে কম বেশি পেরেছে। এই জন্য রাজনীতিকে গুরুত্ব দিতে হবে এবং রাজনীতির এই গুরুত্ব বিষয়টা জনসাধারণকেও বোঝানো দরকার। আজকে যে অবস্থা বিরাজ করছে তাতে একটা নির্বাচন সামনে আসবে, কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতাসীন ছিল, তারপরে আবার নির্বাচনের মাধ্যমে আরও 5 বছরের জন্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করা হয়েছিল। তাতে এই যে হাসিনা শাসনকালে সমাজের ভেতরে যেসব অন্যায়, অবিচার, মানুষের উপরে নির্যাতন এগুলো হয়েছে, সেগুলো মানে মানুষকে বিক্ষুব্ধ করেছে ভেতরে ভেতরে। এবং বাইরে থেকে পদ্মা সেতু, এই মেট্রো রেল কিংবা চট্টগ্রামের আন্ডারপাস যে সেতু, এইগুলো খুব দৃশ্যমান এবং সকলেই দেখেন এরকম ব্যাপার। কিন্তু এইগুলো দেখে তো মানুষ যথেষ্ট সন্তুষ্ট হতে পারে না, কারণ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং আরও কোনো কোনো শক্তি যেভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে সেটা অবর্ণনীয়, অভাবনীয়। তো এই বিষয়গুলো সামনে আসছে। তার ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস আপাতত নেই। ভবিষ্যতে তারা যদি নিজেদেরকে সম্পূর্ণ রিকনস্ট্রাক্ট করে তাহলে তারা হয়তো সামনে বা জনগণের সমর্থন পেতে পারে গ্র্যাজুয়ালি। তো এখন আমাদের যে ব্যাপার, আগামী নির্বাচনটা যতটা সম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এর জন্য যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তার মধ্যেই তো নির্বাচনের ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে। যেসব অন্যায় কাজ নির্বাচনকে কেন্দ্র করে নিকট অতীতে হয়েছে সেগুলো যথাসম্ভব পরিহার করে নির্বাচনটা সম্পন্ন করা উচিত। সম্পূর্ণরূপে ভালো একটা নির্বাচন করে ফেলা যাবে এটা আশা করলে ভুল হবে। আমরা অনেক খারাপ অবস্থায় আছি, এ থেকে পর্যায়ক্রমে ভালো অবস্থায় যেতে হবে। এবং রাজনীতিটা যদি ভালো হয় তাহলে আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় জীবনের অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে এবং একবার ভালোর সিঁড়িতে উঠলে পর্যায়ক্রমে আরও উঁচুতে এবং আরও উঁচুতে ওঠা যাবে। তো এই প্রত্যয়গুলো জনসাধারণের মধ্যে জাগাতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা তাদের বক্তব্য, যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব, এইসব জনসাধারণের মধ্যে স্পষ্টভাবে, পরিচ্ছন্নভাবে প্রচার করতে হবে। আর অনেক বেশি ভালো করব সেই রকমটা চিন্তা করলে একটু পিছিয়ে গিয়ে গোটা ইতিহাসটাকে মানে জেনে বুঝে, বর্তমান বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বুঝে নতুন লক্ষ্য স্থির করে কাজ করতে হবে। এই যে একটা বিরাট মানে ওই উন্নতি হয়েছে প্রযুক্তির জগতে, এর ফলে মানুষের সভ্যতার, সংস্কৃতি সবটাই এই মানে বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তির দ্বারা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার ফলে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ যে ধারণাগুলোকে নিয়ে প্রায় 200 বছর ধরে মানবজাতি এগোচ্ছিল তার মধ্যেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এখন গণতন্ত্রের কথা বলতে গেলে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হবে যে বাংলাদেশের জন্য কীরকম গণতন্ত্র আমরা চাই। সমাজতন্ত্রের কথা বলতে পারেন, তাদেরকেও সেইভাবে বিচার বিবেচনা করে বলতে হবে। জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে আজকে দরকার। এখন বিশ্বায়ন ঘটে গেছে, সুতরাং
জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র এগুলো আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, এইভাবে চিন্তা করলে হবে না। বিশ্বায়ন, বিজ্ঞানের আবিষ্কার উদ্ভাবন সামনে আসছে, তার ফলে অনেক কিছু বদলাতে হবে, মৌলিকভাবে বদলাতে হবে। কিন্তু রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, জাতীয় ভাষা, জাতীয় সংস্কৃতি অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, এই ধারণা ভুল। নতুন প্রযুক্তির অভিঘাত, এটাকে বুঝতে হবে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য তা অবলম্বন করে ভবিষ্যতের পরিকল্পনা কর্মসূচি তৈরি করতে হবে। এইগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। আরও অনেক বিষয় আছে। আমরা আপাতত আগামী নির্বাচনটা সুসম্পন্ন হোক এটা চাই, এবং সুসম্পন্ন বলতে আমরা একেবারেই কোনো ত্রুটি হবে না এরকম না, ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু ত্রুটি বিচ্যুতি কমাতে হবে এবং ভবিষ্যতেও আমরা পর্যায়ক্রমে সেই ত্রুটি বিচ্যুতিগুলি অতিক্রম করে আমাদের জাতি রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের বিচার ব্যবস্থা, আইন, এই সব কিছুকে গড়ে তুলতে হবে। আমি একটা বিষয় লক্ষ্য করি, অনেকের কাছে শুনতেও পাই যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তো এখন আর একেবারেই আগের মতো নেই এবং খারাপ হতে হতে এমন এক পর্যায়ে গেছে যে এইগুলির উপরে কোনো আস্থা রাখা যায় না। সেই ক্ষেত্রে তারা শেখ হাসিনার আমলে কীভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন, কীভাবে বিভিন্ন মামলা, বিশেষ করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ এরকম মামলার রায় হয়েছে শেখ হাসিনার নির্দেশক্রমে, এইসব দৃষ্টান্ত সামনে আনে। এবং পরবর্তীকালেও যে নানা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে বিচারকরা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী বিচার করেছেন তা না, এইরকম নানান কথা সচরাচর লোকজনের মুখে শুনতে পাই এবং এই কথাগুলো অমূলক নয়। আর গভীরভাবে দেখতে গেলে গোটা রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবগুলোই ভিতর থেকে নষ্ট হয়ে আছে। এইগুলো মনে রাখতে হবে আগামী নির্বাচনের সময়ও, এবং এটা তো 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে। কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি এবং আমরা ধীরে ধীরে উপরে উঠব, উন্নতির দিকে যাব, এরকম একটা অবস্থা তৈরি করতে পারলে সেটাই হবে গুরুত্বপূর্ণ। তা আমি আর বেশি কথা বলতে চাই না, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি বক্তব্য। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press 1 ফোঁটা হলুদও নেই।